ইতিহাস বলে যখনই সমাজে বড় পরিবর্তন এসেছে তার প্রথম আওয়াজ উঠেছে ছাত্রদের কণ্ঠে। ভারতের জেএনইউ থেকে কলকাতার রাজপথ, বাংলাদেশের শাহবাগ থেকে জুলাই আন্দোলন, হংকং, চিলি, ফ্রান্স, সার্বিয়া, এই শতকে পৃথিবীর একের পর এক ছাত্র আন্দোলন শুধু সরকারকেই চ্যালেঞ্জ করেনি, বরং বদলে দিয়েছে রাজনীতির ভাষাও। কেন আজকে তরুণরা বারবার রাস্তায় নামছে? শুধু শিক্ষা নাকি এর পেছনে রয়েছে আরও বড় সামাজিক ও রাজনৈতিক সংকট? আজকের প্রতিবেদনে আমরা খুঁজব সেই উত্তর। ইয়েমেনের সাংবাদিক তাওয়াক্কুল কারমান আরব বিশ্বের প্রথম নোবেল বিজয়ী নারী। তিনি বলেছিলেন, শিক্ষার্থীদের ভূমিকা শ্রেণীকক্ষেই শেষ নয়, ইতিহাস বদলে দেওয়ার ক্ষেত্রে এবং মানুষের স্বাধীনতা ও মর্যাদা অর্জনের স্বপ্ন পূরণের পথে সবসময় ভূমিকা রাখে ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনগুলো। নমস্কার, আমি দীপ্তজিৎ রায়চৌধুরী, আপনারা দেখছেন দ্য বাংলা স্ফিয়ার। কলকাতা থেকে দিল্লি, দেশের বিভিন্ন প্রান্তে ছাত্রদের ক্ষোভ আজ নতুন নতুন রূপ নিচ্ছে। এর মধ্যে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় ইস্যু হয়ে উঠেছে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়মের অভিযোগ। লক্ষ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়ে যাওয়ার পর দেশ জুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। সেই ক্ষোভ থেকেই গড়ে ওঠে ককরোচ জনতা পার্টি নামে এক ব্যঙ্গাত্মক কিন্তু প্রভাবশালী যুব আন্দোলন। শুরুতে এটি ছিল সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক উদ্যোগ, কিন্তু দ্রুত তা দেশের বিভিন্ন শহরে ছাত্রদের সরাসরি আন্দোলনে পরিণত হয়। এই আন্দোলনের অন্যতম প্রধান দাবিগুলি হল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, নিট সহ বিভিন্ন পরীক্ষায় অনিয়মের নিরপেক্ষ তদন্ত, জাতীয় পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং ভবিষ্যতে প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর সংস্কার। এই আন্দোলনে পরিবেশবিদ ও সমাজকর্মী এবং শিক্ষাবিদ সোনাম ওয়াংচুকও সক্রিয়ভাবে যুক্ত হন। তিনি শিক্ষা ব্যবস্থায় সংস্কার এবং ছাত্রদের ন্যায় বিচারের দাবিতে অনশন ও প্রতিবাদে অংশ নেন। তার অংশগ্রহণ আন্দোলনটিকে আরও জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্ব এনে দেয়, যদিও তিনি ইতিমধ্যেই তার অনশন প্রত্যাহার করেছেন। অন্যদিকে কেন্দ্রীয় সরকার জানিয়েছে যে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় তদন্ত চলছে, ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন হবে, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পরীক্ষা ব্যবস্থায় সংস্কারের উদ্যোগও নেওয়া হচ্ছে। এই ঘটনা দেখিয়ে দিয়েছে আজকের ছাত্র আন্দোলন শুধু একটি পরীক্ষা বা একটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। কর্মসংস্থান, শিক্ষা, জবাবদিহি এবং ভবিষ্যতের নিরাপত্তা, এই চারটি বিষয়কে কেন্দ্র করেই নতুন প্রজন্ম নিজেদের কণ্ঠস্বর আরও জোরালোভাবে তুলে ধরছে। ভারতের ইতিহাসে এমন আন্দোলনের শিকড় বহু পুরনো। জয়প্রকাশ নারায়ণ আন্দোলন বা সম্পূর্ণ ক্রান্তি হয়েছিল ভারতের বিহারেই। নেতৃত্ব ছিল ছাত্রদের হাতেই। বিহার রাজ্য সরকারের দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ করেছিল শিক্ষার্থীরা। তবে মূল নেতৃত্ব দিয়েছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামী প্রবীণ জয়প্রকাশ নারায়ণ। এই বিক্ষোভে অনেক ছাত্র নিহত হন। পরবর্তী সময়ে বিক্ষোভ চলতে থাকে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সরকারের বিরুদ্ধে। দাবি ওঠে তার পদত্যাগেরও। পরিস্থিতি সামাল দিতে 1975 সালে জরুরি অবস্থা জারি করেন ইন্দিরা গান্ধী। এই আন্দোলন ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে জনমত গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে 1977 সালের নির্বাচন হেরে যান ইন্দিরা গান্ধী। প্রথমবারের মতো কেন্দ্রীয় ক্ষমতা হারায় ভারতীয় জাতীয় কংগ্রেস। প্রত্যাহার হয় জরুরি অবস্থা। এখন চোখ ফেরানো যাক প্রতিবেশী ও বিশ্বের অন্যান্য দেশের দিকে, যেখানে ছাত্ররা ঠিক এই একইভাবে ইতিহাসের গতিপথ বদলে দিয়েছে। 2024 সালে বাংলাদেশে ছাত্র নেতৃত্বাধীন যে আন্দোলন শুরু হয় সেটি ছিল মূলত কোটা সংস্কার কেন্দ্রিক। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের ছেলে, মেয়ে ও নাতি নাতনিদের জন্য বরাদ্দকৃত কোটার পুনর্মূল্যায়নই ছিল মূল দাবি। কিন্তু আন্দোলন দমাতে অতিরিক্ত বল প্রয়োগ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 16ই জুলাই প্রকাশ্যে গুলির আঘাতে শহীদ হন বিশ্ববিদ্যালয় পড়ুয়া আবু সঈদ। এরপর শিক্ষার্থীদের পাশাপাশি পথে নামে জনতাও। ফলে এই আন্দোলন ক্রমে গণ অভ্যুত্থানের রূপ নেয়। এই অভ্যুত্থান চলে প্রায় 1 মাস। সরকারি হিসেবে শহীদ হয়েছেন প্রায় 844 জন, আহতদের সংখ্যা 13,000-এরও বেশি। এই আন্দোলনই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ত্যাগে বাধ্য করে। 1990 সালের ছাত্র আন্দোলন বাংলাদেশের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা। তৎকালীন রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের
প্রায় 9 বছরের সামরিক ও স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে দেশ জুড়ে গড়ে ওঠে ছাত্র আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সংগঠনগুলো একজোট হয়ে সর্বদলীয় ছাত্র ঐক্য গঠন করে, যা আন্দোলনের প্রধান হিসেবে নেতৃত্ব দেয়। গণতন্ত্র পুনরুদ্ধার ও স্বৈরাচারের পতনের দাবিতে সংগঠিত এই আন্দোলনে ছাত্রদের পাশাপাশি যোগ দেয় রাজনৈতিক দল ও সাধারণ মানুষও। আন্দোলন দমাতে পুলিশি নির্যাতন চালানো হয়। প্রাণ হারান বেশ কয়েকজন ছাত্র, যাদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজের ছাত্র ডাক্তার শামসুল আলম মিলন অন্যতম। তার মৃত্যু আন্দোলনকে আরও তীব্র করে তোলে। ব্যাপক গণবিক্ষোভ ও রাজনৈতিক চাপের মুখে 1990 সালের 6 ডিসেম্বর এরশাদ রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন। এর মধ্যে দিয়েই বাংলাদেশের দীর্ঘদিনের স্বৈর শাসনের অবসান ঘটে এবং সংসদীয় গণতন্ত্রে ফেরার পথ তৈরি হয়। এই আন্দোলন প্রমাণ করে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ছাত্র সমাজ বারবার নির্ণায়ক ভূমিকা পালন করেছে। 2025 সালে দুর্নীতি, বেকারত্ব, প্রশাসনিক অস্বচ্ছতা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর সরকারি নিষেধাজ্ঞার বিরুদ্ধে মূলত জেনজি ছাত্র যুবদের নেতৃত্বে নেপালের দেশ জুড়ে ব্যাপক আন্দোলন শুরু হয়। কাঠমান্ডু সহ বিভিন্ন শহরে হাজার হাজার শিক্ষার্থী রাস্তায় নেমে আসেন। সংঘর্ষ ও ব্যাপক অস্থিরতার মধ্যেই তৎকালীন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করতে বাধ্য হন। পরে একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। আমব্রেলা আন্দোলন সংগঠিত হয় 2014 সালে, আর বিতর্কিত বহিষ্কার বিরোধী আইন সংশোধন বিলের প্রতিবাদ হয় 2019 সালে। দুটি আন্দোলনের সম্মুখভাগেই ছিলেন ছাত্ররা। নির্বাচনী ব্যবস্থায় পরিবর্তন এবং নিজেদের নেতা বাছাইয়ের সুযোগ চেয়ে প্রতিবাদকারীরা রাস্তায় নামেন। পুলিশের কাঁদানে গ্যাস থেকে বাঁচতে সবাই ছাতা নিয়ে আসতেন, তাই এর নাম হয় আমব্রেলা আন্দোলন। চিলির অন্যায্য শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে এই আন্দোলন শুরু হয়। ধনী শিক্ষার্থীরা সেরা স্কুলে পড়ার সুযোগ পেলেও দরিদ্রদের জন্য বরাদ্দ ছিল জরাজীর্ণ রাষ্ট্রীয় স্কুল। বিনামূল্যে মানসম্পন্ন শিক্ষার দাবিতে লাখো শিক্ষার্থী রাস্তায় নামেন। নেতৃত্বে ছিল ক্যামিলা ভ্যালেজো, ফলে শিক্ষাক্ষেত্রে উল্লেখযোগ্য সংস্কার হয়। 1990 সালের নভেম্বরে প্রাগে ছাত্ররা কমিউনিস্ট শাসনের বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলন শুরু করেন। 20 নভেম্বরের মধ্যে প্রায় 5 লাখ মানুষ রাস্তায় জড়ো হয়। এই আন্দোলনের ফলে সরকার পদত্যাগ করতে বাধ্য হয় এবং 4 দশকের কমিউনিস্ট শাসনের অবসান ঘটে। বেজিংয়ে গণতন্ত্রপন্থী আন্দোলনে নামেন চীনের শিক্ষার্থীরা। লক্ষ্য ছিল রাজনৈতিক সংস্কার, বাক স্বাধীনতা ও দুর্নীতির অবসান। জুন মাসে সরকারের কঠোর দমনপীড়নে বহু মানুষ প্রাণ হারান। আন্দোলন দমন করা গেলেও তিয়ানআনমেন আজও প্রতিরোধের প্রতীক হয়েই রয়েছে। গুয়াংজু বিদ্রোহ নামে পরিচিত এই প্রতিবাদে নেতৃত্ব দেন ছাত্ররা। সামরিক শাসনের অবসান ও গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে 10 দিনের এই বিদ্রোহে শত শত মানুষ নিহত বা নিখোঁজ হন। এটি পরবর্তীকালে দক্ষিণ কোরিয়ার গণতন্ত্র প্রতিষ্ঠার ভিত্তি স্থাপন করে। ইরানের শাহ মোহাম্মদ রেজা পাহলভির উৎখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইরানের ছাত্র সমাজ। রাজনৈতিক দমনপীড়ন ও অর্থনৈতিক সংকটের বিরুদ্ধে টানা আন্দোলনের মুখে 1980 সালের জানুয়ারিতে দেশ ত্যাগে বাধ্য হন শাহ। এর মাধ্যমেই ইসলামিক প্রজাতন্ত্রের উত্থান ঘটে। বর্ণবাদী সরকার স্কুলের সব বিষয় আফ্রিকানাস ভাষায় পড়ানোর সিদ্ধান্ত নিলে হাজার হাজার কৃষ্ণাঙ্গ শিক্ষার্থী প্রতিবাদে নামেন সোয়েটার রাস্তায়। শান্তিপূর্ণ প্রতিবাদে পুলিশের গুলিতে নিহত হন শত শত শিক্ষার্থী। এই আন্দোলন পরবর্তীতে দক্ষিণ আফ্রিকায় বর্ণ বৈষম্যবাদী শাসনের পতনে ভূমিকা রাখে। ফ্রান্সের স্কুলগুলোর ভয়াবহ অবস্থা এবং ভিয়েতনাম যুদ্ধের প্রেক্ষাপটে শিক্ষার্থীদের ধর্মঘটে উত্তাল হয় ফ্রান্স। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি যোগ দেন লাখো শ্রমিক। শুরু হয় সাধারণ ধর্মঘট। প্রেসিডেন্ট চার্লস ডি গল নিজের গদি বাঁচাতে পারলেও শিক্ষা ও শ্রমিক আইনে কিন্তু বড় সংস্কার আসে। চিলিতে গণপরিবহনের ভাড়া বৃদ্ধি থেকে শুরু করে হওয়া ছাত্র বিক্ষোভ শেষ পর্যন্ত দেশের সংবিধান পরিবর্তনের দাবিতে রূপ নেয়। ফ্রান্সের শিক্ষা সংস্কার, অবসর নীতি ও সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে বহুবার ছাত্ররা শ্রমিক সংগঠনের সঙ্গে একত্রে আন্দোলনে নেমেছে। আর ইউরোপের বিভিন্ন দেশে জলবায়ু পরিবর্তন নিয়েও ছাত্রদের নেতৃত্বে বিশাল আন্দোলন হয়েছে
যা বিশ্ব রাজনীতিতেও প্রভাব ফেলেছে। আচ্ছা, কেন বাড়ছে এই ছাত্র আন্দোলন? বিশেষজ্ঞদের মতে এর পেছনে কয়েকটি বড় কারণ রয়েছে। শিক্ষার ক্রমবর্ধমান ব্যয়, কর্মসংস্থানের অনিশ্চয়তা, রাজনৈতিক মেরুকরণ, সামাজিক বৈষম্য, ডিজিটাল যুগে দ্রুত তথ্য প্রবাহ এবং তরুণদের মধ্যে অধিক গণতান্ত্রিক অংশগ্রহণের আকাঙ্ক্ষা। আগে যেখানে একটি আন্দোলনের খবর ছড়াতে বেশ কয়েকদিন লেগে যেত, এখন কয়েক মিনিটেই তা লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যায়। ছাত্র আন্দোলন বহু সময়ে সমাজে ইতিবাচক পরিবর্তনের সূচনা করেছে, কিন্তু একই সঙ্গে প্রশ্নও উঠেছে, আন্দোলন কি শুধু সবসময় শান্তিপূর্ণ থাকে? রাজনৈতিক দলগুলো কি ছাত্রদের ব্যবহার করে না? বিশ্ববিদ্যালয় কি পড়াশোনার জায়গা থাকবে নাকি রাজনৈতিক সংঘাতের কেন্দ্র হয়ে উঠবে? এই প্রশ্নগুলোর উত্তর আজও বিতর্কিত। একটি বিষয় স্পষ্ট, এই শতকে ছাত্ররা আর শুধু ভবিষ্যতের নাগরিক নয়, বর্তমানেরও গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি। যেখানে অন্যরা নীরব থাকে, সেখানে অনেক সময় ছাত্ররাই প্রথম প্রশ্ন তোলে। কলকাতা থেকে কাঠমান্ডু, ঢাকা থেকে সান্তিয়াগো, এই আন্দোলনগুলোর ধরন একরকম কিন্তু নয়, কিন্তু প্রবণতা এক। ক্ষোভ যখন দুর্নীতি, বেকারত্ব, শিক্ষার বৈষম্য কিংবা গণতান্ত্রিক অধিকার হরণের সঙ্গে জুড়ে যায়, তখন তা ক্যাম্পাসের চৌহদ্দি ছাড়িয়ে জাতীয় রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে। ডিজিটাল যোগাযোগের কারণে এই ক্ষোভ এখন আরও দ্রুত সংগঠিত হচ্ছে এবং সীমানা পেরিয়ে একে অপরকে প্রভাবিত করছে। তবে ইতিহাস এটাও বলে, আন্দোলনের সাফল্য শুধু প্রতিবাদে নয়, সংলাপ, গণতান্ত্রিক প্রক্রিয়া এবং শান্তিপূর্ণ সমাধানের মধ্যেই তার প্রকৃত মূল্যায়ন হয়। তাহলে প্রশ্ন থেকে যায়, আগামী দিনের রাজনীতি কি আরও বেশি ছাত্র নির্ভর হবে, নাকি রাষ্ট্র ও শিক্ষা প্রতিষ্ঠান এমন পরিবেশ তৈরি করবে যেখানে আন্দোলনের প্রয়োজনই কমে যাবে? আপনাদের মতামত কি? কমেন্টে জানাতে ভুলবেন না। আরও এমন বিশ্লেষণধর্মী প্রতিবেদন পেতে দ্য বাংলা স্ফিয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। শুভরাত্রি।